দেখতে দেখতে আবার একটা বছর যেন শেষ হয়ে এলো। আর নতুন বছর কেমন চলতে পারে এটা নিয়ে আমাদের সকলের কিন্তু একটা আগ্রহ থাকে। তাই 2025 কেমন যেতে পারে এই নিয়ে প্রত্যেকটি রাশি এবং লগ্ন ধরে ধরে আলোচনা থাকবে। আজকে যে রাশি এবং লগ্নটি দিয়ে শুরু করব সেটি মহাকালপুরুষের দশম ক্ষেত্র মকর। কর্ম, দশম ক্ষেত্র থেকে আমরা কর্ম বিচার করি, পিতারও বিচার করি। তো কর্ম এই ক্ষেত্রটা দিয়েই কিন্তু নতুন বছরের রাশিফল শুরু করছি। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসব সারা বছরের রাশিফল। দেখুন, সাড়ে সাতি তো এবছর শেষ হয়ে যাচ্ছে, ফলে সাফল্যের সিঁড়িতে পা দেওয়ার যে সময় সেটা কিন্তু মকরের এসে যাচ্ছে বা এনে দিচ্ছে এই 2025 সাল। 7.5 বছরের যে অপ্রাপ্তি, যে যন্ত্রণা, অনেক কিছু হারানোর ব্যথা, সেটা সবটা হয়তো মলম 25 দিতে পারবে না, কিন্তু অনেকাংশেই কিন্তু জীবনটাকে আপনাদের ভরিয়ে দেবে। কোন কোন দিকে কেমন কেমন যেতে পারে তাই নিয়ে থাকবে সেক্টর ধরে ধরে আলোচনা। প্রথমেই বলবো স্বাস্থ্য, কারণ সব কিছু পেলেন কিন্তু স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে পরিপূর্ণ আনন্দটাই তো মাটি হয়ে যায়, তাই না? মধ্যভাগের পর থেকে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা সূচনা হচ্ছে। এবার মধ্যভাগ কেন? কারণ সাড়ে সাতি কিন্তু 25 সালের প্রায় প্রথম 3-4 মাস পর্যন্ত তার এফেক্ট দিয়ে যাবে। আর এই প্রথম দিকে সাড়ে সাতির যে এফেক্ট, শনিদেব যখন সাড়ে সাতি ছেড়ে চলে যাচ্ছেন তখন কিন্তু একটা ধাক্কা বা একটা শিক্ষা তিনি দেন। তার কারণ শনিদেব যখন রাশি থেকে চলে যান তখন একটা ফল তিনি দিয়ে যান। তো সবার ক্ষেত্রে যে এটা খারাপ ফল আসবে এটা নয়, অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফল, সাড়ে সাতিতেই অনেকে ভালো ফল পেয়েছেন বা পাচ্ছেনও। তো শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রথম দিকে একটু সতর্ক থাকুন। আশা করি খুব একটা বিপদের মধ্যে পড়বেন না। এবার সমসপ্তমে রয়েছেন মঙ্গল। তার দৃষ্টি পড়ছে কোথায়? তার দৃষ্টি পড়ছে রাশি তথা লগ্নে। আবার পঞ্চমে দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি, তার নবম দৃষ্টিতে দেখছেন মকর রাশি তথা লগ্নকে। এই মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশি অধিপতি শনিদেবের উপরে বছরের শুরুতে। ফলত যে ইন্ডিকেশনটা আসছে, প্রথমত একটু চোট আঘাত, ছোটোখাটো অপারেশনের যোগ থাকলেও কোনোটাই কিন্তু সীমা ছাড়াবে না। দ্বাদশ ঘরে কিন্তু রবিচন্দ্রের অবস্থান থাকছে, ফলে সর্দি, সাইনাস, চোখের, বিশেষ করে ডান চোখের কোনো প্রবলেম, পেটের কোনো সমস্যা, এই সমস্ত থেকে খুচরো কিছু সমস্যা আর কি, এইসব থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। মা বা বাবা, বা ধরুন বাড়িতে যারা এজেড রয়েছেন, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকমা, তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু ভীষণ কেয়ারফুল হয়ে থাকতে হবে। কতদিন? যতদিন না সাড়ে সাতি পরিপূর্ণভাবে শেষ হচ্ছে ততদিন। তারপর থেকে মোটামুটি যেন একটু রিলিফ মিলবে যারা বয়স্ক মানুষজন আছেন তাদের স্বাস্থ্যের দিকে। কোনো রকম সামান্য অবহেলাও কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে করা যাবে না। সন্তান নিয়ে কিন্তু খুব চিন্তার কারণ নেই, তাদের হেলথ মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে তাদের মতিগতির দিকে একটু নজর রাখুন। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের কোনো চিন্তার কারণ কিন্তু দেখা যাচ্ছে না। এবছর যাদের মকর রাশি বা মকর লগ্ন, তাদের সন্তানের কোনো রকম ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তাদের সন্তানের হতে পারে, তাদের চাকরি হতে পারে, তাদের বিয়ে হতে পারে,
তাদের কর্মক্ষেত্রের প্রমোশন হতে পারে, আর্থিক লাভ হতে পারে। এক একজন এক এক ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে উন্নতি দৃষ্ট হবে। এবার চলে আসি অর্থক্ষেত্র, খুব ভাইটাল জিনিস আজকের দিনে, বিশেষ করে কলিযুগে অর্থ ছাড়া সবই কিন্তু অনর্থ হয়ে যায়, তাই না? দেখুন, ৭.৫ বছরের এই যে ফেজ, ৭.৫, এটা তো আপনাদের একটা শিক্ষা দিয়ে গেল। বিশেষ করে ধরুন অর্থক্ষেত্রে, আত্মীয় স্বজনদের চিনতে, বন্ধু বান্ধবদের চিনতে, কি তাই তো? কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে মিলছে কিনা, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। তো প্রথমেই যেটা বলবো, এবছর সুযোগ পাবেন অর্থ রোজগারের, কিন্তু প্রভূত সুযোগ পাবেন, সেদিক থেকে গোল্ডেন ইয়ার। কেন? একাদশে ভাগ্যপতি বুধ, শনি এবং শুক্রযোগ দৃষ্ট হচ্ছে কিন্তু ধনক্ষেত্রে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান বছরের শুরুতেই যেটা রয়েছে, এবং তার দৃষ্টি থাকছে আপনাদের রাশি তথা লগ্নে। এবং আয়, লাভ, সাফল্যের অধিপতি মঙ্গল, তারও দৃষ্টি থাকছে রাশি তথা লগ্নে এবং ধনক্ষেত্রে। ফলত সামগ্রিকভাবেই যে বিচারটা করা যাচ্ছে, এরপরে যখন পঞ্চম ক্ষেত্র থেকে ষষ্ঠ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি চলে যাবেন, তার সরাসরি দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের ধনক্ষেত্রে। ডেফিনেটলি এবার অনেকেই বলবেন যে বৃহস্পতি তো ব্যয়ের অধিপতি এবং তৃতীয় অধিপতি, তার দৃষ্টি কি শুভকর? হ্যাঁ, শুভকর, কারণ বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়। বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে বাড়ে, বৃদ্ধি ঘটায়, সমৃদ্ধির কারক কিন্তু দেবগুরু বৃহস্পতি, সাফল্যের কারক গুরু কিন্তু দেবগুরু বৃহস্পতি। ডেফিনেটলি 25 সাল আপনাদের অর্থ যে উন্নতি, আর্থিক উন্নতির বছর। এবার আয়টা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। যারা সেলফ প্রফেশন করেন তাদের কথাটাই আগে বলি। যারা সেলফ প্রফেশন, ধরুন আপনি নিজে প্রোডাক্ট, আমি ধরুন জ্যোতিষ কাজ করি, আপনি ধরুন অভিনয় করেন, গান করেন, লেখালেখি করেন, এই যে কালচারাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যারা জড়িত, বা ধরুন ডাক্তারবাবু আছেন, উকিলবাবু আছেন, তারা তো সবাই প্রোডাক্ট, তাদের ব্রেনটাই আসল সম্পদ। তো এইভাবে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু গ্রোথ আসবে, তাদের কিন্তু ইনকাম বাড়বে। বিশেষত যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, গান, অভিনয়, মেকআপ আর্টিস্ট, যারা হয়তো ড্রেস ডিজাইন করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আয় বাড়তে চলেছে এবং বেশ ভালো গ্রোথ আসবে। একদিনে নয়, ধীরে ধীরে কিন্তু এই উন্নতির যোগ আপনারা দেখবেন। বিশেষ করে বছরের সেকেন্ড ভাগে, মানে দ্বিতীয় ভাগে, সেকেন্ড অর্ধে এই আয় উন্নতির সূচক বাড়তে চলেছে। ব্যয়ও কিন্তু থাকবে, কারণ প্রথম কথাই হচ্ছে রাহু এবং কেতুর একটা ট্রানজিট আছে 25 সালে, এবং রাহু চলে আসবে আপনাদের দ্বিতীয় ক্ষেত্রে, মানে ধনক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে রাহু খুব ফল দেয় না, এই ভালো ফল দেয় না। তো এর ফলে যেটা হবে, কিছু ব্যয় কিন্তু লেগে থাকবে। তো আয় যখন আসছে এবং ব্যয়ও তো সেখানে করতে অসুবিধা তো কিছু নেই। তো সেক্ষেত্রে যেটা হবে, আয় এবং ব্যয়ের মধ্যে আয়ের পাল্লাটা কিন্তু ভারী। তাই বলবো সঞ্চয় করুন। এই বছর সঞ্চয়ের বছর, সঞ্চয়টা করুন। কারণ প্রথমত ৭.৫ শিক্ষা তো পেয়েছেন, তার আগেও বলবো করোনা কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছে যে আমাদের অর্থের প্রয়োজনীয়তাটা ঠিক কী সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তো সঞ্চয় করুন কোন ক্ষেত্রে? সঞ্চয় করুন বিভিন্ন পেনশন প্রকল্পে কিন্তু ইনভেস্ট করা যায়, বা ডাকঘরে বা ব্যাংকে মাসিক যে ইনকাম প্রকল্পগুলো হয় না, MIS, তো
তো সেখানে করলেও একটা রোজগার কিন্তু বাড়ে। কিছু ফিক্সড ডিপোজিট করলেন, যার যেরকম সম্ভব। 2 টাকা হলে 2 টাকাই জমান, বারবার কিন্তু এই কথাটা আপনাদের বলছি। তো সেটা চেষ্টা করুন, ডেফিনেটলি সেটা কিন্তু করার প্রয়োজন আছে যাদের মকর রাশি এবং মকর লগ্ন। এবার যেটা বলবো, অষ্টমে কেতু, দ্বিতীয় রাহু হঠাৎ কিছু ব্যয়কে কিন্তু নির্দেশ করছে। অষ্টমপতি রবি তিনি দ্বাদশে অবস্থান করছেন, চন্দ্রসহ, এইটা দিয়ে বছর শুরু হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে বলা উচিত ছিল চোখ বা সর্দি কাশি সেই সমস্ত নিয়ে একটু হয়তো ভুগতে হতে পারে। তবে এই অষ্টমপতির দ্বাদশে অবস্থান, এটা কিন্তু একটা বিপরীত রাজযোগ, কোনো একটা অশুভ ঘটনা যার প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল নিয়ে আসতে পারে। এটা কিন্তু ডেফিনেটলি বিপরীত রাজযোগের ফল হয়। এটাই, যারা ধরুন ব্যাংক ঋণ নিতে চাইছিলেন, পাচ্ছিলেন না, এবছর পাবেন। এবছর মকর রাশি মকর লগ্নের অনেক মানুষের কিন্তু দেনা হয়ে গেছিল, র্যান্ডাম দেনা। কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, কিছুটা শোধ করলেন আবার দেনার মধ্যে পড়ে গেলেন। এই যে একটা চক্রের মতো আবর্তন হচ্ছিল, ঋণ ঋণ এটা একটা আপনাদের হেডেক হয়ে গিয়েছিল, মাথা যন্ত্রণার কারণ হয়ে গেছিল। এই যে ঋণের প্রবণতা বা ঋণ শোধ করতে পারবেন কি 25-এ? হ্যাঁ, 2025 আপনাদের সেই অবকাশ দিচ্ছে যে আপনারা কিন্তু ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। চলে আসি কর্মের কথায়। এবছর কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা বছর, কর্ম উন্নতির বছর। নতুন যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পাবেন। যাদের বকেয়া প্রমোশন আছে, আটকে ছিল, হচ্ছিল না, এবছর কিন্তু সেই প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। যারা একটা জায়গায় কাজ করছেন কিন্তু চাইছেন যে আর একটা জায়গায় শিফট করবেন, সেটা করতে পারেন। দেখুন, ষষ্ঠ ক্ষেত্রে যখন বৃহস্পতি অবস্থান করবে বছরের মধ্যভাগের পর, একটু কর্মক্ষেত্রে শত্রুতা হবে, কিন্তু সেই শত্রুতা মাথার উপর দিয়ে কিন্তু যাবে না। কারণ আপনাদের যারা বস, হায়ার অথরিটি, তাদের সক্রিয় সমর্থন কিন্তু আপনাদের সঙ্গে থাকবে। চাকরি চলে যাওয়ার কি কোনো অবকাশ আছে? সেরকম সম্ভাবনা একেবারে কার্যত নেই। এবার ধরুন কারণ ব্যক্তিগত জন্মছক অত্যন্ত খারাপ, তাদের কথা অবশ্য আলাদা, কারণ এটা তো একটা গোচরগতভাবে বিচার। তারা একটুখানি কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে দেখিয়ে নিন, কোনো সমস্যা থাকলে সেখান থেকে তারা অভিজ্ঞ কোনো জ্যোতিষ নিশ্চয়ই আপনাকে সুপরামর্শই দেবেন। যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্র কিন্তু মোটামুটি দেখাচ্ছে। মে মাসের পরে ব্যবসার যে একটা মন্দাভাব, বা ব্যবসায় বেশ কিছু ভুল ত্রুটি করে ফেলেছেন, ঝোঁকের মাথায় অনেক কিছু হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, সেটা রিটার্ন আসছে না, আটকে গেছে, বা ধার দিয়েছেন সেটা উদ্ধার হচ্ছে না। মে মাসের পর থেকে কিন্তু এই ভাবটা কাটবে, কিছুটা মন্দা ভাব সেটা কাটবে, এবং কিছুটা গ্রোথ ডেফিনেটলি ব্যবসায় আসবে। এটা নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ আমি অন্তত দেখছি না। আইনি ক্ষেত্রে মোটামুটি ফল আশা করি অনুকূলে আসবে, কারণ তৃতীয়ে যখন শনিদেব অবস্থান করেন, অত্যন্ত সুফল প্রদায়ী তিনি হন। যার জন্যে শনিদেব তো ন্যায় বিচার দাতা, যার ফলে আইনি ক্ষেত্রে আপনাদের একটা কিন্তু অনুকূল পরিস্থিতি আশা করা যাচ্ছে। আবারও বলি, যাদের ব্যক্তিগত জন্মছকে দশা অন্তর্দশা পারমিট করছে না, তাদের ক্ষেত্রটা অবশ্য আলাদা, কিন্তু যাদের দশা অন্তর্দশা পারমিট করছে এবং শুভকর পরিস্থিতি, তারা অনুকূল ফলই পাবেন, এটা কিন্তু বলাই যাচ্ছে। মকর রাশি মকর লগ্নের অনেকেই কিন্তু স্থাবর সম্পত্তি, ধরুন বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, এ সমস্ত কেনার জন্য একটু চেষ্টা করছিলেন, কিন্তু নানাভাবে যোগাযোগ হয়েও সেটা হচ্ছিল না। কোনো প্রবলেম, কোনো লিটিগেশন, কাগজপত্রের ভুলভ্রান্তি, ভুল বোঝানো যারা মিডিয়েটর আছে তাদের দিক থেকে, বা
ফ্ল্যাট কিনে সেখানে ঢুকতে পারছেন না, পজিশন পাচ্ছেন না, এই রকম অনেকের কিন্তু ঘটনা ঘটেছে। 2025 অন্তত বিগত 3-4 বছর ধরে তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা ফেস করছিলেন বা যাচ্ছিলেন। 2025-এর মে মাসের পর এই জায়গাগুলো না ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। যারা ঢুকতে পারছিলেন না, পজিশন পাচ্ছিলেন না, প্রোমোটার হয়তো আপনাদের সেই সার্টিফিকেটগুলো দিচ্ছিলেন না, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে কাটবে এবং স্থাবর সম্পত্তি বা গাড়ি কেনা, বাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অধিগত হবে, আপনাদের হস্তগত হবে। সেটা করতে পারবেন, সাফল্যের মুখ ডেফিনেটলি দেখবেন। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু রাহুর অবস্থান থাকছে, সেহেতু দুর্বাক্য বা কুবাক্য বলার একটা প্রবণতা কিন্তু আপনাদের থাকতে পারে। চট করে একটা মাথা গরম হয়ে গেল, দুটো কথা শুনিয়ে দিলেন। তো এইগুলোকে না নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজনীয়তা থাকবে। এর ফলেই হয়তো শত্রুতা বাড়তে পারে। তো সেইগুলো একটুখানি চেক করে চলতে হবে, কেমন? তো এই প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে ওই মে মাসের পর থেকেই। এবার চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে বিদ্যাভাগ্য কেমন। বিদ্যাভাগ্য মাসের দেখুন, আপনাদের মন বা মানসিকতা তো ঠিক ছিল না, কোথাও একটা ডিপ্রেশন, হতাশা, কিছু ভালো না লাগা, মনের ওপরে চাপ, এবং যা পড়ছেন হয়তো ভুলে যাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু মানসিক চঞ্চলতার কারণে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে হচ্ছিল। এই যে প্রবণতা, সেটা কিন্তু বছরের মধ্যভাগের পর কাটবে। বিশেষ করে মে মাসের পর থেকে কিছুটা ডিপ্রেশন বা হতাশা কাটবে। তারপরে মার্চ মাসের পর থেকে এই ডিপ্রেশন বা হতাশা কিছুটা কাটবে। তারপরে মে মাসের পর থেকে দেখবেন মনের মধ্যে না একটু আনন্দ বোধ করছেন, চঞ্চলতাটা কমছে, পড়াশোনায় আগ্রহ বাড়ছে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত, যারা পড়েও যেন যতটা সাকসেস আপনি আশা করছেন, যতটা এফর্ট দিচ্ছিলেন, সেই তুলনায় সাকসেস আসছিল না, সেগুলো কিন্তু বাধা কাটবে, সেখানে সাকসেস আসবে। যারা মেন্টর বা শিক্ষক, তাদের যোগ্য সমর্থন পাচ্ছিলেন না, সহযোগিতা পাচ্ছিলেন না, পাবেন। কবে? মে মাসের পর থেকে। উচ্চ বিদ্যারও কিন্তু বাধা কাটতে চলেছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল আশা করা যাচ্ছে। অনেকেই কিন্তু ক্যাম্পাসিংয়ের থেকে এবছর তাদের কর্মযোগ বা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাবে, বা সেই সংযোগ অতি উজ্জ্বল। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের একটা অগ্রগতি দেখা যাবে ডেফিনেটলি। তাদের মধ্যে একটা গুপ্তবিদ্যা, গুচ্ছবিদ্যার প্রতি আগ্রহ বাড়বে। বা জ্যোতিষ ক্ষেত্রে নিয়ে যারা গবেষণা করেন, বা জ্যোতিষতন্ত্র নিয়ে যারা চর্চা করেন, তাদের একটা অগ্রগতি আসবে। যারা অন্য কোনো ক্ষেত্র নিয়ে গবেষণা করেন, সায়েন্সের বিভিন্ন ক্ষেত্র তো থাকে, তারা কিন্তু অনেক রহস্য উন্মোচন করতে পারবেন। কিন্তু ছোট ছোট তুচ্ছ ভুল, যেটা হয়তো আপনার কাছে প্রত্যাশিত নয়, এবং সেটা সাদা চোখে খুঁজেও পাবেন না, এই রকম কিছু ভুল থেকে না সাবধান থাকার প্রয়োজন থাকছে। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। যারা আপনাদের সহকর্মী বা কলিগ অফিসে, তারা কিন্তু কলিগ, তারা কিন্তু বন্ধু নয়, এটা মাথায় রাখবেন। তাদের থেকে কিন্তু খুব একটা সাহায্য বা সহযোগিতা পাবেন না। কোথাও একটা শত্রুতা কিন্তু আসতে পারে। পাড়া প্রতিবেশী, এদের থেকে বেশি মেশার প্রয়োজন নেই। অতি কথা তাদেরকে বলার প্রয়োজন নেই। আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকার প্রয়োজন আছে, কারণ তাদের তো সাড়ে সাথে চিনিয়ে দিয়ে গেছে কে আত্মীয় ভালো, কে খারাপ, কে আপনার বন্ধু, কে শত্রু। তো এই শিক্ষাটাকে এবার সারা জীবন ধরে না কাজে লাগান, চিনে তো গেছেন। তো এবার চলে আসে সম্পর্কের মধ্যে প্রেম ভাগ্য। দেখুন, প্রেম ভাগ্য কিন্তু তুলনামূলকভাবে শুভ। বছরের প্রথম দিকে প্রেমে পড়ার বা প্রেমের সংযোগ দেখা যাচ্ছে। প্রেম ক্ষেত্র নিয়ে খুব একটা চাপের কারণ নেই, অন্তত বছরের প্রথম 3-4 মাস।
কিন্তু দাম্পত্য ক্ষেত্র একটু সামলে। সপ্তম ক্ষেত্রে একে রাহু দৃষ্টি পড়ে আছে এবং সেখানে মঙ্গল অবস্থান করছেন, নিচস্থ অবস্থান। এই দিয়ে বছর শুরু, ফলে একটুখানি দাম্পত্য ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে, অন্ততপক্ষে বছরের মধ্যভাগ পর্যন্ত। তারপর থেকে দাম্পত্য অসন্তোষ বা গণ্ডগোল যাই কিছু বলুন সেগুলো কমতে থাকবে। যারা মনে করেছিলেন যে ডিভোর্সের মধ্যে যাবেন বা বিচ্ছেদের মধ্যে যাবেন, আমি বলবো অন্তত মে মাস পর্যন্ত ওয়েট করুন, মে জুন। তারপর দেখবেন আর এই সমস্ত প্রয়োজন হচ্ছে না। একটা কোথাও সমঝোতার মধ্যে আপনারা চলে আসবেন, সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে। এরপর থেকে মোটামুটি দাম্পত্যের ক্ষেত্র উন্নতির আশা করা যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন, বিশেষ করে সরকারি ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখাচ্ছে। বেসরকারি যারা কাজে যাচ্ছেন সেটা বলছি না, ধরুন কোনো সরকারি ক্ষেত্রে যদি আপনি বিদেশে যান বা সেখানে গিয়ে কোনো সরকারি কর্মের সঙ্গে যুক্ত হয়ে যান, সেক্ষেত্রে ডেফিনেটলি সুফল আশা করা যাচ্ছে। যারা বিদেশে যেতে চান এই বছরটাকে না কাজে লাগান। বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রেও আমি বলবো কর্মক্ষেত্রে অগ্রগতি এবং নামযশ বাড়ার একটা যোগ সেটা কিন্তু দেখাচ্ছে। তো চেষ্টা করলাম 2025 কেমন যেতে পারে সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনায়। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।